প্রতিদিন ভোর হয় আর প্রতিদিন সকালটা শুরু হয় কাকে কি দিব, কাকে কি খাওয়ানো দরকার, কার জন্য কি বানাতে হবে, কে কি খাবে, টেনশন করতে করতে আমার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আমার সময়টা কেটে যায়। 11টা থেকে 11:30টার দিকে মনে পড়ে দুপুরের জন্য কি রেডি করব, কি রেডি করা উচিত, কি কি আছে, সবকিছু মাথায় টেনশন নিয়ে কাজ করতে করতে আমি একসময় হাঁপিয়ে উঠি। তারপরও নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করি, না আমি পারবো, আমাকে পারতে হবে, এই ধরনের একটা মন মানসিকতা নিয়ে তারপর সকাল দুপুর রাত প্রত্যেকটা দিন আমার এভাবে কেটে যায়। যেহেতু আমরা অনেকজন নিয়ে বাসায় বসবাস করি বা সবকিছু মিলিয়ে যত লোকজন থাকবে তত খাবার দাবারের আইটেমগুলো বেড়ে যাবে, বা যার দায়িত্বে থাকি সে একটু টেনশন ফিল করতে হবে, সেই দায়িত্ব যেহেতু আমার উপরে, তো আমি ওভাবে প্রস্তুতি নিতে নিতে এখন আর অভ্যস্ত হয়ে গেছি। খারাপ লাগে না, অনেকে অনেকভাবে বলেন যে আপু এত রান্না বান্না আর এত কিছু আপনি কখন কিভাবে সামলিয়ে নিজেকে আবার নিজের মতো করে রাখার চেষ্টা করেন। তো আসলে এগুলো সবকিছু আমরা যখন নিজের উপর হয়ে যাই তখন অসম্ভব বলে কিছু নাই, সবই সম্ভব হয়ে যায়। আমিও একসময় ভাবতাম যে আমি এত কাজ কিভাবে করব, কিভাবে আমি সংসারটাকে চালিয়ে নিব, এত মেহমানকে কিভাবে সামলিয়ে আবার নিজেকে সবার মাঝে তুলে ধরবো। তো সবকিছু একসময় পারতে পারতে হয়ে যায়। দোয়া করবেন সবাই সেই জন্য, আমার জন্য যতটুকু পারেন সবাই সময় করে, যেহেতু আমার ব্লগগুলো দেখছেন অল্প পরিসরে একটু একটু করে দোয়া করে যাবেন। তো এখানে কি সকালবেলা আজকে দুপুরের তরকারি কাটাকাটি করে আমার দুপুরটা শুরু হলো। সকালে সবার জন্য যা কিছু ছিল গত রাতের কিছু তরকারি আর সবকিছু মিলিয়ে সবার সকালে নাস্তাটা কমপ্লিট করার পর বাজার সদাই করে তারপরে সবকিছু কাটাকাটি করে রান্না করে গুছিয়ে দিলাম। এখানে অনলাইন থেকে কিছু আমি প্রোডাক্ট নিয়েছিলাম, সেগুলো রিমোট কন্ট্রোল আর এসি রিমোট রাখার জন্য, টিভি রিমোট, এসি রিমোট আর টুকিটাকি রাখার জন্য। এগুলা রাখলে হয় কি, যেমন আমাদের জন্য সুবিধা হয়, মোবাইলগুলো ছড়িয়ে ছিটিয়ে চার্জে না দিয়ে যদি আমি চার্জারের পিছনে এই ধরনের বক্সগুলো লাগিয়ে রাখি তাহলে হবে কি, হ্যাঙ্গিং বক্সগুলোর জন্য আপনার মোবাইলগুলো বারবার পড়ে যাবে না বা রাখতে অসুবিধা হবে না। আমি আরো 2টা রুমে লাগিয়েছিলাম, এই রুমের জন্য একটা নিলাম। এই প্রোডাক্টও আমি অনলাইন থেকে নিয়েছি। এটা মাছের যে উপরে যে আঁশ থাকে, এই আঁশটা উঠানোর ফিলার, আর সুই সুতা, যেমন বাচ্চাদের স্কুলের বা কলেজের যে শার্টগুলো আছে ইউনিফর্ম, সেগুলো হয় কি মাঝে মাঝে বুতাম ছিঁড়ে যায়, তখন আবার একটু প্রবলেমে পড়তে হয়। সেই জন্য আমি অনলাইন থেকে এই সুই সুতার বক্সটা কিনেছি। আর এদিকে দুপুরে রান্নার জন্য সবকিছু আমি বললাম সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রেখে গিয়েছিলাম। এখন ওরা আমাকে পেঁয়াজটা কুচি করে দিচ্ছে। এদিকে আমি দুপুরের জন্য এক চুলায় ভাত আর এক চুলায় তরকারির জন্য মশলা কষিয়ে নিচ্ছি। প্রতিদিন মাছের একটা আইটেম থাকে আমার বাসায়, মাংসটা একটু মিচিং হলো, মাছটা কখনো মিচিং হয় না। প্রথম একটা পাতিলে আমি তরকারির জন্য মশলা কষিয়ে নিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল যে এই ছোট পাতিলে আমার এই তরকারিটা হবে না। তো এই ধরনের প্রবলেম কারা কারা ফেস করেন, যে আমার মতো যে একটু পাতিলটা ছোট হয়ে যায় আবার চেঞ্জ করা, আমি সব সময় নাই। আজকে হঠাৎ কেন জানি প্রথম যে পাতিলটা নিয়েছিলাম মশলা কষানোর পর মনে হলো যে 3টা ইলিশ মাছ আমার এই পাতিলে হবে না, ভেঙে যেতে পারে, তো সেজন্য একটু চেঞ্জ করে নিলাম। এখানে আমি 3টা ইলিশ মাছ নিয়েছি। 3টা ইলিশ মাছের একটা মাথা দিয়েছি, আর 3টা লেজ, আর 2টো মাথা, আর ঘাড়ের যে অংশগুলো থাকে মাছের, সবগুলো আমি অন্য একটা পাতিলে রেখেছি। সেটা লতি দিয়ে রান্না করার জন্য। জাস্ট এখানে আমি মাঝের অংশের যে মাছগুলো, ইলিশ মাছগুলো অবশ্য বড় ছিল। 3টা ইলিশ মাছে আমার 1.5 কেজি 2 কেজির কাছাকাছি মাছ ছিল। তো শুধু এই মাছগুলোকে আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি। আসলে ইলিশ মাছ তেমন একটা কষানো লাগে না, বেশি কষানোর আগে মাছটা একদম সফট থাকায় এই ইলিশ মাছটা রান্না করতেও বেশিক্ষণ টাইম লাগে না। আমি জানি না আমার মতো এই ধরনের অনুভূতি কার কার আছে, যে ইলিশ মাছের রান্না করা বা ইলিশ মাছের যে কোনো তরকারি দিয়ে রান্না করলো অনেকক্ষণ টাইম লাগে না। আর এখানে আজকে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর লাউ দিয়ে ইলিশ মাছ রান্নার এই তরকারিটা বা এই রেসিপিটা বা কারা কারা এভাবে রান্না করতে পছন্দ করেন, আমি যেমন এই লাউ দিয়ে শীতকাল আসলে বেশি রান্না করি। লাউ দিয়ে ইলিশ মাছ আমার কাছে অনেক ভালো লাগে। আমার মতো করে হয়তোবা কেউ রান্না না করলেও আমার মতো করে একদিন রান্না করে আপনি খেয়ে দেখবেন, আপনার অনেক ভালো লাগবে। আমার কথা একটু বিশ্বাস করে আপনিও আজকে আমার মতো করে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে ফেলবেন, তাতে করে আমার কথা অন্তত একটু হলেও মনে পড়বে। তো এদিকে মশলা কষিয়ে মাছগুলোকে উঠিয়ে তারপর আমি লাউটাকে কষানোর জন্য রেডি করব। যখন লাউটা সিদ্ধ হয়ে আসবে তারপর ইলিশ মাছগুলো দিয়ে দিব। এভাবেও রান্না করা যায়, আর তরকারি না উঠিয়ে ইলিশ মাছ লাউ একসাথেও রান্না করা যায়, কিন্তু একটু ভয় কাজ করে, মনে হয় যেন মাছগুলো আস্ত থাকবে না, একটু ভেঙে যেতে পারে লাউ সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। যেহেতু ইলিশ মাছ অনেক সফট একটা মাছ, এত নরম মাছ যে
একটু গরম তাপ লাগলে মাছটা সিদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায়, যেভাবে রান্না করেন না কেন। তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছগুলোকে কষানোর পর এখানে যে মাছগুলো ছিল এই মাছগুলোকে একটু পানি দিয়ে তারপরে হচ্ছে আমি বলক আসার পর মাছগুলোকে উঠিয়ে তারপরে লাউ দিচ্ছি। এদিকে দুপুরের জন্য যে ভাত বসিয়ে দিয়েছিলাম, আমি ভাতের জন্য ওয়েট করছি যে ভাতটা যখন সিদ্ধ হবে বা ভাতটা হয়ে গেলে ওই চুলায় আমি বাকি তরকারিগুলো বসাতে পারবো। তো দুপুরের জন্য ভাত আর ইলিশ মাছ লাউ এই দুটো প্রথমে বসিয়ে দিলাম। লাউয়ের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যে তরকারির যে কালারটা ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করার জন্য যে তরকারিটা চুলার উপর বসিয়ে রেখেছি সেই তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই ইনবক্সে জানাবেন বা কমেন্ট বক্সে জানাবেন। ইনবক্সে না, কমেন্টস বক্সে জানাবেন। তো 10টা থেকে 11:30 বা 12টার মাঝে প্রতিদিন আমি যে কোনো একটা ফল বা যে কোনো একটা টক ফল সবাই খায় বা খাওয়া পছন্দ করে। তো আজকে আর নিচে না পাঠিয়ে বাসায় অনেকগুলো ফল ফ্রুট ছিল, আঙ্গুর আর হচ্ছে মালটা নিয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে টেবিলে দিয়ে দিব, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে খেয়ে নেবে। আর এইদিকে হচ্ছে দুপুরে রান্নাটা কমপ্লিট হচ্ছে। মালটাটাকে আমি প্রতিদিন দুপুরে হচ্ছে 3-4টা মালটার রস নিয়ে সবাইকে আমি খেতে দিই। এতে করে ও যে ওভাবে খেতে না চাইলেও এভাবে দিলে সবাই মালটার রসটা খেতে খুব পছন্দ করে। আর আঙ্গুর ফল সবসময় দোকানে কিভাবে দোকানদার ভালো রাখে আমি জানি না, বাসায় যখন আঙ্গুর ফল আনা হয় তখনই কেমন জানি একটু নষ্ট হয়ে যায়। আমি অনেকভাবে চেষ্টা করেও আঙ্গুর ফল কখনো অনেকদিন পর্যন্ত বাসায় ঠিক মতো রাখতে পারি না। কারো কোনো টিপস জানা থাকলে অবশ্যই একটু জানাবেন। যে দোকান থেকে যখন আঙ্গুর ফল আনা হয় তখন একদম সতেজ থাকে, আবার একদিন কি দুদিন পরে বাসায় যখন রাখার চেষ্টা করি 2-1 দিন তখন আঙ্গুর ফল দ্রুত নষ্ট হয়ে যায়। এটা কেন হয় আমি জানি না, এটা আমার একদম অজানা। এত কিছু পারার পরও আঙ্গুর ফল আমি কখনো এভাবে সুন্দরভাবে রাখতে পারি না দোকানদারের মতো। অনেক মন খারাপ হয় যে আছে না 2-3 দিন একটু রেখে খাবো, সেটা পারি না। তো এদিকে হচ্ছে আঙ্গুর ফলগুলো ধুয়ে টেবিলে দিয়ে দিলাম আর মালটাগুলোর আমি জুস নিয়ে বা কেটে আমি দিয়ে দিচ্ছি। ওদিকে হচ্ছে বাসার সবাই কেউ কেউ টিভি দেখছে, আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আর হচ্ছে ময়ফুল জেসমিন সহকারে টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। দুপুর 12টার ভিতরে আসলে প্রত্যেকটা বাসাতে অনেক বেশি বেশি কাজ থাকে, যেটা আমার বাসায় সব সময় এমন কোনো দিন নাই যে দুপুরে রান্না বসাই নাই। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দুপুর সকাল রাত 12টা 6টা থেকে 12টা পর্যন্ত অলরেডি আমার চুলা জ্বলতে থাকে, এটা কখনো বন্ধ হয় না। যেমন সকালে হচ্ছে সবাই নাস্তার আইটেম নিয়ে তাড়াহুড়া, দুপুরে হচ্ছে রান্নার আইটেম, বিকালে নাস্তার আইটেম, রাতে হচ্ছে আবার খাবারের আইটেম। আজকে দুপুরে যেগুলো রান্না করছি রাত হলে অনেক সময় থাকেও না। যেমন আজকে 2টো লাউ আর হচ্ছে 3টা ইলিশ মাছ আমি রান্না করছি। এগুলো হয়তো বা দুপুরে আমার কমপ্লিট হয়ে যাবে, আর বিকেলের জন্য হয় কি আবার নতুন কিছু রান্না করতে হয়। তো সবকিছু মিলিয়ে ওই যে বললাম যে মানুষ বেশি থাকলে রান্না একটু বেশি থাকে, এই ব্যাপারটা সবার বাসার জন্য একদম সীমাবদ্ধ। যে আমার বাসায় নতুন করে এমন না, যাদের বাসায় একটু মানুষজন বেশি থাকে তাদের বাসায় রুলস আমার বাসার মতো হয়ে যাবে। তো আমি হচ্ছে অনলাইন থেকে যে প্রোডাক্টগুলো কিনেছিলাম এগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী স্পেসগুলোতে রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমার রুমের বেডরুমের যে ক্যাবিনেট আছে, ড্রেসিং টেবিলের ক্যাবিনেটের ভিতরে বা আয়নার ভিতরের স্পেসটাতে বাসায় রান্নাবান্নার কাজের ফাঁকে ফাঁকে আমি প্রোডাক্টগুলো গুছিয়ে নিচ্ছি, যেখানে যেটা রাখলে আমার জন্য নিতে সুবিধা হবে বা আমার চোখের সামনে থাকবে। এটা হচ্ছে আমার বেডরুমের যে আয়নার ভিতরে ক্যাবিনেটের ভিতরে আমি সবকিছু রাখছি। ওদিকে হচ্ছে রান্নাঘরে জেসমিন হচ্ছে দুপুর 1টা বা 12টার ভিতরে যে টক ফল যে মালটার কথা বলেছিলাম, মালটাগুলো ও রস নিয়ে সবার জন্য রেডি করছে। আর আমি হচ্ছে ভাত রান্না যেহেতু হয়ে গেছে, পাশের চুলায় আমি লাউ রান্নাটা ইলিশ মাছ দিয়ে যে লাউ রান্নাটা আমি করছি ওই লাউ রান্নাটা পাশের চুলে দিয়ে, ডান পাশের চুলে হচ্ছে আবার ঢেঁড়স ভাজির জন্য আমি ফ্রাই প্যান উঠিয়ে দিলাম। এদিকে হচ্ছে যে মালটা রসগুলো নিয়েছিল ও দেখলাম ছেঁকে ছেঁকে সবাইকে দিচ্ছে, এতটুকু দেখে সবার জন্য একটু ভিডিও ধারণ করলাম। রান্না প্রায় কমপ্লিট, রান্না শেষ অবস্থায় পুরো রান্নাঘরটাকে একবার আমি নিজের হাতে ফ্রেশ করে দিয়ে আসলে আমার মনের মধ্যে একটা স্বস্তি কাজ করে। একদম ঠিক দুপুরবেলা হচ্ছে আপনার ভাই বাড়ি থেকে আসার সময় কিছু চিংড়ি মাছ নিয়ে বাসায় ঢুকলো। তো চিংড়ি মাছগুলো যেহেতু এভাবে রাখলে আস্ত চিংড়ি মাছ কখনো আমি ফ্রিজে রাখি না, চিংড়ি মাছগুলোকে আমি এই ধরনের চামড়াগুলো পেলে দিয়ে তারপরে হচ্ছে একটু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে হলুদ মেখে ছোট ছোট বক্সে করে রেখে দিই। আর বা পলিথিন ছিঁড়ে ছোট ছোট করে পলিথিনে করে এক তরকারির পরিমাণ রেখে দিই, তাতে করে সুবিধা হয় যখন তাড়াহুড়ো করে বাইর করি ছোট ছোট করে রাখা চিংড়ি মাছের একটা একটা করে পোটলা বা বক্স থেকে বের করলে একদম ইজিভাবে মাছ রান্না করা যায়, বারবার ভিজানো লাগে না অনেকগুলো মাছ। আর এদিকে হচ্ছে লাউ রান্না আর ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছিল। আমি হচ্ছে কি একদম চুলার আঁচ কমিয়ে লাউ রান্নার ইলিশ মাছ রান্নাটাকে চুলার উপর রেখে দিয়েছিলাম। রিসেন্টলি একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে হসপিটালে আমার আত্মীয় স্বজন 2-1 জন আছে অসুস্থ, তারা হসপিটালে ভর্তি আছে, তাদের জন্য খাবার নিতে হয়। যারা বাসা থেকে খেয়ে যাবে তারা খেয়ে তারপরে হচ্ছে আবার টিফিনকে বাটিতে সাজিয়ে দিলে তারা হচ্ছে আবার হসপিটালে 3 বেলা খাবার নিয়ে যায়। তো সবকিছু মিলিয়ে তাড়াহুড়ো করছিলাম কখন রান্নাটা কমপ্লিট হবে, কখন আমি তাদেরকে খাবারটা দিতে হবে, সেই দিকে আমার সবচেয়ে বেশি মনোযোগ ছিল। আর
ইলিশ মাছের লেজ, মাথা আর হচ্ছে কানের যে অংশগুলো ছিল ওগুলো দিয়ে আমি লতি দিয়ে রান্না করছি। রান্না করতে করতে একদম ঠিক দুপুর 1টার টাইম হয়ে গিয়েছিল, আর 1টা বাজে হচ্ছে খাবারগুলো নিয়ে যাই। তো সেই জন্য টিফিন কারির বাটিতে আমি যেগুলো রান্না হয়ে যাচ্ছে সেই রান্নাগুলি আমি টিফিন কারির বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে শুধু কমপ্লিট করি নেই, আমি হচ্ছে ইলিশ মাছ দিয়ে যে লতিটা, এটার জন্য ওয়েট করতেছি। এটা যদিও হসপিটালে দিব না এই রান্নাটা, তারপরও রান্না কমপ্লিট হলে শান্তি পাবো, সেই জন্য তাড়াহুড়ো করছি। এদিকে হচ্ছে আজকে আবার ডিম এনেছিল গ্রাম থেকে, সকালবেলায় এনেছিল। একদম সময় পাচ্ছিলাম না, যে এত তাড়াহুড়া করছিলাম। আর সকালের খাবারটা যদি একটু সবাই আলি খেতে পারে, আসলে রান্না করা দুপুরের কাজগুলো একদম দ্রুত হয়ে যায়। কিন্তু হয় কি, এক একজন এক একটা টাইমে এসে টেবিলে খাবার দিতে বলে, তখন আর এই তাড়াহুড়া করছি তো হচ্ছে না। আবার দুপুরে রান্নাগুলো ম্যানেজ করছি, সবকিছু মিলিয়ে একদম হজবরল একটা পরিস্থিতিতে পড়তে হয় আমাদেরকে। তো ডিমগুলো আমি একটু ওদেরকে হেল্প করছিলাম, ময়ফুল জেসমিনকে, যেহেতু ওরা অন্য কাজগুলো করছে সেই জন্য আমি ডিমগুলো ওদেরকে ধুয়ে দিয়েছিলাম। আর হচ্ছে ডাল রান্না করতে একদম মনে ছিল না, ডাল রান্না বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। ডাল রান্নাটা প্রতিদিন করতে হয়, যেহেতু আমাকে হসপিটালে খাবার দিতে হয় বা বাসায় লোকজন আছে, সবকিছু মিলিয়ে ডাল রান্না না থাকলে একদম মনে হয় যেন রান্নার একটা অসমাপ্ত কিছু। তো তাড়াহুড়ো করছিলাম যে ডাল রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে আমি হসপিটালের খাবারটা দিতে পারবো। এদিকে হচ্ছে চিংড়ি মাছগুলো কাটা শেষ, তো চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে আমি ভাগ করে দিয়েছি। জেসমিন হচ্ছে পলিথিনে করে বা ছোট ছোট করে পলিথিন ছিঁড়ে তারপর হচ্ছে পলিথিনে মুড়িয়ে দেন হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে আমরা ডিমগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে বেশি লোকজন আর বড় ফ্যামিলি দুটোই কিন্তু ভালো মন্দ মিলিয়ে থাকতে হয়। যে এই যেমন আজকে একদম তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করে এখন একটু স্বস্তি পাচ্ছি যে না, সবার জন্য সব খাবারগুলো যার যার জায়গা মতো পৌঁছেই দিতে পেরেছি। আবার হচ্ছে বাসায় সবাই খাবে, এই জন্য সবকিছু মানে একদম টেনশন নিয়ে কাজ করে মানে মাথাটা হ্যাং হয়ে যায় মাঝে মাঝে। আবার মাঝে মাঝে হচ্ছে অনেকগুলো কাজ করলেও সমস্যা হয় না। যাক, আলহামদুলিল্লাহ সবকিছু রান্নার পর হসপিটালের জন্য খাবারগুলো গুছিয়ে নিলাম। 2 পাটি ভাত আর ইলিশ মাছ দিয়ে লাউ আর হচ্ছে ঢেঁড়স ভাজি আর ডাল। তো আল্লাহ হাফেজ।